এত ঝড় বৃষ্টির মধ্যে গাড়ি থেকে লাথি মেরে রাস্তায় ফেলে দিলাম। ছিটকে গিয়ে গাছের সাথে লেগে মাথায় ফেটে রক্ত পড়ছিল, হয়তো এতক্ষণে মরেই গেছে। মা, কি করলি মেয়েটাকে? রাকিব, রাস্তায় ফেলে দিয়ে এসেছি, এতক্ষণে হয়তো মরে পড়ে আছে বলে ঘুরে চলে আসলাম। সাংগত, কাজ শেষ করে আসতে আজকে একটু দেরি হয়ে গেল। আমি আবু সঙ্গত সরকার, একটা গার্মেন্টস এর ম্যানেজার পোস্টে আছি। যা বেতন পাই তা দিয়ে ভালোভাবে আমাদের সংসারটা চলে যায়। হঠাৎ এত রাতে বৃষ্টি আসবে জানলে ছাতাটা নিয়ে আসতে। সচরাচর এমন রাত হয়। এখন রাত 11:20। ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ লম্প পোস্টের আলোয় আবছা আবছা করে দেখতে পাচ্ছি কেউ একজন রাস্তায় পড়ে আছে। ভয়ও করছে, আবার মনও মানছে না। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখলাম একটা মেয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত পড়ছে, হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। পুলিশ কেস যদি হয় তবু এমন অবস্থা দেখে তো চুপ থাকা যায় না। এখান থেকে বাড়ি আমার কাছেই, তাই কোলে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কেস হতে পারে। বাসায় আসতে, মা, কাকে নিয়ে এসেছিস তুই? সাংগত, পরে বলছি, আগে তুমি ভেতরে তো যেতে দাও। ভেতরে নিয়ে গিয়ে মেয়েটাকে শুয়ে দিয়ে ফার্স্ট বক্সটা এনে মাথায় ব্যান্ডেজ করে দিয়ে, মা তুমি ওর কাপড়গুলো বদলে দাও, তোমার একটা শাড়ি পরিয়ে দাও। মা, আচ্ছা তুমি বাইরে যা। মেয়েটার শাড়িটা খুলে পুরো পিঠে শুধু মায়ের দাগ ছাড়া আর কিচ্ছু নেই। তার উপর তখনই অবাক হলাম যখন ব্লাউজটা খুলতে দেখতে পেলাম শরীরে এমন কোনো অংশ বাদ নেই যেখানে মায়ের দাগ নেই। নিশ্চয়ই কোনো মানুষরূপী জানোয়ার এমন করেছে। মানুষ এমনটা কিভাবে করতে পারে? শাড়িটা বদলে দিয়ে বাইরে এসে, মা শুন এদিকে। সাংগত, হ্যাঁ বলো। মা, এই মেয়েটাকে কোথায় পেয়েছিলিস? সত্যি করে বল আমাকে। সাংগত, মা আমি অফিস থেকে ফিরছিলাম, তখন এই মেয়েটা। তারপর মাকে সব খুলে বললাম। মা, ও আচ্ছা, নিয়ে এসেছিস, ভালো করেছিস। মেয়েটা হয়তো কোনো জানোয়ারের হাত থেকে রক্ষা পেয়েছে। সাংগত, কেন? মা, মেয়েটার পুরো শরীরে ক্ষত ছাড়া কিছু নেই। এত নির্যাতন একদিনের হতে পারে না। সাংগত, কে জানে, মেয়েটা সুস্থ হলে বোঝা যাবে। 4 ঘন্টা পর 3:45 অদ্রিতা হঠাৎ জ্ঞান ফিরে আসলো। চোখ খুলতে চারিদিকটা নতুন নতুন মনে হচ্ছে। হাত দিয়ে আশেপাশেটা নেড়ে দেখলাম এটা তো বিছানা, কিন্তু আমি কোথায়? সাংগত, হঠাৎ মেয়েটা নড়ে চড়ে উঠল। আপনার জ্ঞান ফিরে এসেছে, যাক, চিন্তামুক্ত হলাম। অদ্রিতা, কে আপনি? আর আমি এখানে কেমন? সব কিছু এলোমেলো মনে হচ্ছিল একটা কোনো স্বপ্ন। বিছানা থেকে উঠতে যাচ্ছিল, কিন্তু ওঠার মতো শক্তিটুকু নেই। সাংগত, আপনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলেন, আমি আপনাকে আমার বাসায় নিয়ে এসেছি। অদ্রিতা, হঠাৎ মনে হলো শাড়িটা তো আমার না। সাংগত, ভয় পেন না, আমার মা আপনার শাড়িটা চেঞ্জ করে দিয়েছে। অদ্রিতা, মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি রাস্তায় কেমনই? সাংগত, আপনার শরীর দুর্বল, আপনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, আপনি রেস্ট নিন। অদ্রিতা, মাথায় হাত দিয়ে দেখলো মাথায় ব্যান্ডেজ করা। আমার সাথে কি হয়েছিল আমি কিছু বলতে পারছি না। সাংগত, মেয়েটার রুমের লাইটটা অফ করে রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে হঠাৎ এই মেয়েটার ছবি চোখে ভাসিয়ে উঠছে। কি হচ্ছে এটা আমার? মেয়েটা দেখতে উজ্জ্বল শ্যামলা, কিন্তু মেয়েটার চেহারা একটা মায়া কাজ করছে। পুরো রাত ঘুমোতে পারলাম না। চোখে বন্ধ করলে মেয়েটার ছবি চোখে ভেসে উঠছে। সকালে উঠে আমি অফিসে চলে আসলাম। অদ্রিতা, সকালবেলা একজন ভদ্রমহিলা প্লেটে নাস্তা নিয়ে আসলো। ভদ্রমহিলা, কি নাম মা তোমার? অদ্রিতা, আমার নাম অদ্রিতা। ভদ্রমহিলা, ও আচ্ছা, খুব সুন্দর নাম। এই নামটা আমার ছেলের অনেক পছন্দের। নাস্তাটা খেয়ে নাও। এখন শরীর কেমন আছে? অদ্রিতা, কিছুটা ভালো। ভদ্রমহিলা, কাল তো ভীষণ জ্বর ছিল, শরীরে এখন জ্বর কি আর কমেছে? অদ্রিতা, না, এখন সুস্থ আছি। ভদ্রমহিলা, তুমি নিজে খেতে পারবে নাকি খাইয়ে দেব? অদ্রিতা, নিজে পারবো। পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে, এখানে না আসলে বুঝতেই পারতাম না। নাস্তাটা খেয়ে, ভদ্রমহিলা, তুমি রেস্ট করো, আমি পরে আসতেছি বলে চলে গেল। অদ্রিতা, রুমে শুয়ে থাকতে কেমন জানি লাগতেছিল। বিছানা থেকে বাইরে গিয়ে দেখলাম ভদ্রমহিলা টিফিন বক্সে খাবার তুলছেন আমাকে দেখে। অদ্রিতা, না মানে এমনি। ভদ্রমহিলা, ভালো লাগছিল না একলা তাই? ভদ্রমহিলা, ও আচ্ছা, আমার ছেলের জন্য খাবার দিচ্ছি, ও আবার বাইরের খাবার খেতে পারে না। অদ্রিতা, ও। ভদ্রমহিলা, বসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? অদ্রিতা, না থাক, মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তবু বলেই ফেললাম। আপনারা কি দুজন এত বড় বাসায় থাকেন? ভদ্রমহিলা, আমি আর আমার ছেলে। ওর বাবা ও জন্মের কিছুদিন পরে মারা গেছেন।
আমি বলতে চেয়েছিলাম যে আমি চলে যেতে চাচ্ছি। ভদ্রমহিলা: সে কি, তুমি অসুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবা না। এভাবে কয়েকটা দিন কেটে গেল। মেয়েটার সাথে থাকতে থাকতে মেয়েটার প্রতি একটা মায়া জন্মে গেছে। এরকম একটা মেয়ে মানুষের সাথে এমনটা কেমনই করতে পারো? তাই আজ হঠাৎ মুখ ফোকসে বলেই ফেললাম। ওই দাগগুলোর কথা তখনই আদ্রিতা কাঁদতে কাঁদতে আদ্রিতা সব কিছু খুলে বললাম। বলা শেষে দেখলাম ওনার চোখেও পানি। ভদ্রমহিলা: তুমি এত অত্যাচার সহ্য করছিলে কেন? ওই জানোয়ারটা দিনের পর দিন তোমাকে টর্চার করছিল, আর তুমি মুখ বুজে সব সহ্য করছিলে? আদ্রিতা: এছাড়া আমার কিছু করার ছিল না, যার মতো কোনো জায়গাও নেই। ওসব অত্যাচার সহ্য করতে করতে অভ্যাস হয়ে গিয়েছিল। আর সত্যি আমার মন থেকে বলছে, আপনাদের ছেড়ে আমার যাওয়ার ইচ্ছে করছে না। অন্যদিকে রাকিবের মা সব শেষ। আমাদের ব্যবসা ডুবে গেছে, সাথে এই বাড়িটাও চলে গেছে। আরও 50 লাখ টাকা মানুষ পাবে। কাঁদতে কাঁদতে: কি বলছো বাবা তুমি এসব? এখন আমাদের কি হবে? রাকিবের বাবা: জান না, তুই এবার কিছু একটা কর। এতদিন তো বাপের টাকায় ফুর্তি করলি। রাকিবের মা: এত টাকা কোথায় পাবো আমরা? রাকিবের বাবা: তাও জানি না। রাকিব বাবা, এবার তুই কিছু একটা করে সংসারের হালটা ধর। তোর বাপ হয়ে এটাই তোর কাছে শেষ চাওয়া। এইভাবে আর কতদিন চলবে? এখন তো আমাদের কাছে খাওয়ার মতো টাকা নেই, পথে বসে ছাড়া কোনো উপায় নেই। সাঙ্গদ: হঠাৎ আজ স্যার আমাকে ডেকেছেন। যারে গার্মেন্টসটা। সাঙ্গদ: স্যার আসতে পারি? স্যার: আসো। ভেতরে আসতে দেখলাম স্যারের আরও বাকি 4টা গার্মেন্টসের ম্যানেজারগুলাও এসেছে। স্যার হাতে একটা 8 লাখ টাকার চেক দিয়ে সবাইকে বলল, এই মাসে কর্মচারীদের বেতন দিতে টাকা শর্ট লাগলে উনি পরে দিবে। আমি চেক নিয়ে বাসায় আসলাম। বাসায় আসতে মা: কি রে, শুয়ে আসিস কেন? সাঙ্গদ: ভালো লাগছে না, শরীরটা কেমন করছে। আদ্রিতা: আমি পা হাত টিপে দেব? সাঙ্গদ: না, লাগবে না। বলার পরেও দেখলাম মেয়েটা চিপছে। আদ্রিতা: আপনারা এতদিন আমাকে আপনাদের এখানে থাকতে দিলেন, এত ভালো ভালো খাওয়ালেন, তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এটা তার কাছে কিছু না। সাঙ্গদ: ছি ছি, আমি যা করছি মন থেকেই করছি। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ব্যাংকে যাওয়ার সময় দেখলাম এটা 8 কোটি টাকার চেক, কিন্তু স্যার তো 8 লাখ দেওয়ার কথা ছিল। হয়তো ভুলে লিখে ফেলেছেন। স্যারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। আমি ব্যাংক না গিয়ে স্যারের কাছে গিয়ে: সাঙ্গদ: স্যার, আমাকে আপনি 8 কোটি টাকা চেক দিয়েছেন। স্যার: কই দেখি। ও সত্যি তো? আচ্ছা, তুমি একটু পর আসো। সাঙ্গদ: আচ্ছা স্যার। কিছুক্ষণ পর স্যার ফোন করলেন। আমি ওনার রুমে যেতেই দেখলাম কালকে সবাই এসেছে। স্যার বলল, বসো। সাঙ্গদ: জি। সাঙ্গদ: বসতেই: স্যার, আসলে আমি ইচ্ছে করে সবার চেকে 8 লাখ লিখে 8 কোটি লিখেছিলাম আপনাদের পরীক্ষা করার জন্য। আপনারা সবাই ফেল করেছেন পরীক্ষায়, একমাত্র সাঙ্গদ বাদে। একমাত্র ব্যক্তি যে এত টাকা পেয়েও তার প্রতি কোনো লোভ নেই। আসলে আমি দুবাইয়ে সেটেল হচ্ছি, তাই একজন ভরসা করার মতো একজনকে খুঁজেছিলাম, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার ভেতর কোনো লোভ নাই। আমি তা পেয়েছি। সাঙ্গদ, তুমি আজ থেকে আমার সব গার্মেন্টসগুলোর দেখাশোনা করবে। আমার জায়গায় তুমি বসবে। আজ থেকে আমার 5টা গার্মেন্টসই তোমার। সাঙ্গদ: আমি কি শুনছি এসব? বিশ্বাস করতে পারছি না, স্বপ্ন মনে হচ্ছিল সব কিছু। স্যার, আজ থেকে তুমি গার্মেন্টসগুলোর মালিক। এরপর তাকে আমার চেয়ারে বসিয়ে দিয়ে হাতে গাড়ির চাবিটা তুলে দিয়ে সাঙ্গদ স্যার ওনার চেয়ারে বসিয়ে দিয়ে হাতের গাড়ির চাবিটা দিয়ে বলল, নিচে গাড়ি সহ ড্রাইভার আছে, আজ থেকে প্রাইভেট কারে অফিস আসবা। সাঙ্গদ: আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি চাইলে সব পারেন। এত খুশির খবর মা কি সামনাসামনি দেবে? স্যার, সাঙ্গদ আজকে রাকিব নামের একজন আসবে, যদি ছেলেটা ভালো লাগে তাহলে তোমার পোস্টে নিয়োগ দিবা। সাঙ্গদ: আচ্ছা স্যার। রাকিব: একটা গার্মেন্টসে যাচ্ছি, বাবার বন্ধুর বন্ধু গার্মেন্টসে ম্যানেজার পোস্টে নাকি একজন নেবে। সাঙ্গদ: রুমে বসেছিলাম এমন সময় রাকিব: স্যার আসতে পারি? সাঙ্গদ: আসো। রাকিব ভেতরে আসে। সাঙ্গদ: দেখি কাগজপত্র। রাকিব: এই নিন স্যার। সাঙ্গদ: কাগজ দেখে ভালোই পারবেন তো কাজ সামলাতে? আমার কিন্তু ফাঁকিবাজ পছন্দ না। রাকিব: পারবো স্যার, আমার এই চাকরিটা খুব দরকার, আমার পুরো পরিবার না হলে পথে বসে যাবে। সাঙ্গদ: বুঝলাম, যদি কোনো কারণে মনে হয় আপনি পোস্টের জন্য সঠিক নয় তাহলে কিন্তু বাদ পড়বেন। রাকিব: আচ্ছা স্যার। অন্যদিকে ভদ্রমহিলা: আদ্রিতা, আমি একটা কথা বলবো, তুমি রাখবে? আদ্রিতা: আমি আমার জীবন দিয়ে হলেও রাখবো।
ভদ্র মহিলা, আমি পুরো রাত ভেবেছি আমার ছেলে তোমার বিয়ে দেব। আদ্রিতা, কি বলছেন আপনি এসব? ভদ্র মহিলা, যা বলছি ভেবে চিনতে বলছি। আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে আদ্রিতা। আপনার পছন্দ হলেই তো হবে না, কখনো আপনার ছেলেরও পছন্দ হওয়া হবে, কারণ উনি আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করেন, বলে বোঝানোর মতো না। ভদ্র মহিলা, আমার ছেলেকে আমি চিনি, ও কখনো আমার কথার উপর কথা বলবে না। আর তুমি এই বাড়িতে আসার পর মনে হচ্ছে আমার পরিবারের লোক কে এসেছে। সব কিছু এত সুন্দর চলছে, আর সব কিছুতে কেমন জানি সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এমন সময় একটা নতুন গাড়ি বাড়ির সামনে এসে থামালো। তখন গাড়ি থেকে দেখলাম সাঙ্কত বের হয়ে আসলো। মা, তুই গাড়ি কিনলি নাকি? সাঙ্কত, না মা। তাহলে সাঙ্কত। মা, তুমি বিশ্বাস করতে পারবে না, আমি আর ম্যানেজার নেই, আমি এখন 5টা গার্মেন্টসের মালিক। আর মাকে সব কিছু খুলে বললেন। মা, সত্যি? সাঙ্কত, মা, যাক, এই সুন্দর দিনে তাহলে শুভ কাজটা সেরে নিয়ে যাক। সাঙ্কত, কিসের শুভ কাজ? মা কথাটা বলতে যাবে, এমন সময় আদ্রিতা হঠাৎ করে